স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে কলেজে তোমাদের কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করা উচিত, অর্থাৎ কোন সাবজেক্টে অনার্স নিলে তোমাদের নিজেদের পক্ষে ভালো হবে, এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা এখনও ঠিক করতে পারছো না যে কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করা ভালো, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেব যে তোমার পক্ষে কোন সাবজেক্টে অনার্স নেওয়া সুবিধাজনক হবে সেটা তুমি বুঝতে পারবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কলেজে কাদের অনার্স নিয়ে পড়াশোনা করা একদম উচিত নয়, অনার্সে অ্যাডমিশন নেওয়া একদম উচিত নয়, সাধারণ পাস কোর্সে পড়া ভালো, এটা আলোচনা করে দেব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব, তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু হতে পারে 2024-25 শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ এবছর থেকে। এই কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়া কি, কেন্দ্রীয় অনলাইনের ভর্তি প্রক্রিয়া কি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো। প্রথমেই বলে রাখি, চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা কলেজের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য এখান থেকে পাবে, সম্পূর্ণ গাইড তোমরা এখান থেকে পাবে। প্রথমেই বলে রাখি যে কলেজে কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে সেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে। এক নম্বর বিষয়, তোমার কোন সাবজেক্টটা পড়াশোনা করতে ভালো লাগছে। আমি আমার মতামত যেটা, সেই মতামতটা তোমাদের সামনে তুলে ধরবো। এবার তোমরা সেই মতামত অনুযায়ী তোমাদের যদি সুবিধা মনে হয় তোমরা মতামতটা অনুযায়ী ডিসিশান নিও, অর্থাৎ সিদ্ধান্ত নিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটাকে অন্যদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। তাহলে কি বললাম যে অনার্স নিয়ে কোন সাবজেক্টে অনার্স নেবে সেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে। এক হচ্ছে তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, আর দুই হচ্ছে কোন সাবজেক্টের বাজারে বর্তমানে চাহিদা আছে। বুঝতে পারলে? কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে এবং কোন সাবজেক্টের বর্তমানে বাজারে চাহিদা আছে, অর্থাৎ কোন সাবজেক্টের টিচার সংখ্যা কম আছে, সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তুমি ঝপ করে খুব তাড়াতাড়ি কোনো কাজ পেতে পারো। ঠিক আছে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন প্রথম যে বিষয়টা আমি প্রথমে ব্যাখ্যা করছি যে কোনো সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমার সবথেকে ভালো লাগে, সবথেকে পড়তে ভালো লাগে, তোমাকে বলবো সেই সাবজেক্টে অনার্স নাও। কারোর কথা শোনার দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে। যদি গুরুত্ব না থাকতো সেই সাবজেক্টটা থাকতো না। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে। তোমার সংস্কৃত পড়তে ভালো লাগে, সংস্কৃত অনার্স নেবে। কেউ বললো যে কোনো একটা সাবজেক্টে ইতিহাসের ভালো দাম, ইতিহাসে তুমি ইতিহাস নিয়ে অনার্স নাও, তুমি ভালো পরবর্তীকালে ভালো চাকরি করতে পারবে, ভালো জব পাবে। তা তুমি ইতিহাসে হয়তো পাসই করতে পারবে না। কারোর কথা শুনে একটা সাবজেক্টে অনার্স নিলে সেই সাবজেক্টটা হয়তো তোমার পড়তে ভালোই লাগছে না, তা সেই সাবজেক্টে তুমি পাসই করতে পারবে না, সেই সাবজেক্টে ভালো তোমার পার্সেন্টেজ আসবে না। সে তো চাকরি পাওয়ার গল্প তো পরে, আর চাকরি এসব পাওয়ার গল্প পরে, আগে তোমাকে তো পড়াশোনা কমপ্লিট করতে হবে। তাই তোমাদের বলবো যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, যে কোন সাবজেক্টটা তোমার পড়তে সবথেকে বেশি ভালো লাগে, আর কোন সাবজেক্টে তুমি দীর্ঘ সময় ধরে পড়লে তোমার অমনোযোগী হবে না বা তোমার বিরক্তি ভাব আসবে না তোমার মধ্যে, সেই সাবজেক্টেই অনার্স নিয়ে পড়া ভালো। অর্থাৎ আমাদের এমনি সাধারণ একটা ধারণা আছে যে যে কাজটা আমাদের করতে ভালো লাগে সেই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু সেই কাজের মধ্যে আমরা বিরক্ত হই না, তাহলে আমরা সেই কাজটা দীর্ঘ সময় ধরে করতে পারি, সেই কাজটাকে আমরা ভালোবেসে করতে পারি। তাই তোমাদের যে সাবজেক্ট পড়তে ভালো লাগে সবথেকে আগে সেই ভালো লাগাটাকে গুরুত্ব দাও। যে সাবজেক্টকে পড়তে ভালো লাগে, আমার দীর্ঘক্ষণ আমি পড়তে পারবো, কোনো রকম বিরক্তি আসবে না, সেই সাবজেক্টে অনার্স নাও। কারোর কথা সেখানে শোনার দরকার নেই, আমার কথাও শোনার দরকার নেই, এবং অন্য কে কী বলছে সেটাও আমার মনে হয় সেটা শোনার দরকার নেই। কারণ অনার্সটা তুমি পড়াশোনা করবে অনার্স নিয়ে এবং তোমাকেই পাস করতে হবে। অনার্সে বর্তমানে 25টা পেপার পড়তে হয়, 2500 নম্বরের পরীক্ষা দিতে হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেখানে 22টা কোর পেপার, অর্থাৎ ডিএসসিসি পেপার হচ্ছে 22টা এবং তোমার এসিসি পেপার হচ্ছে 3টে, অর্থাৎ 25টা পেপার পড়তে হয়। আর এক একটা পেপার ইন্টারনাল আর থিওরি মিলিয়ে তোমার 100 নম্বরের করে পরীক্ষা হয়। অনেকটা পড়াশোনা করতে হবে তার জন্য। তাই অনার্স যে সাবজেক্টে নেবে সেই সাবজেক্টে ভালো কিন্তু মনোযোগী হতে হবে, অর্থাৎ সেই সাবজেক্টটা তোমাকে প্রথম ভালো লাগতে হবে। এটা মেন গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় যেটা আমি বলেছিলাম ভিডিও শুরুতে, যে একটা চাহিদা, কোন সাবজেক্টের চাহিদা আছে। দেখো, ইংলিশ,
যেমন একটা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে, ফিজিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট, ঠিক আছে, বা তোমার লিটারেচারের কোনো সাবজেক্ট হতে পারে, বেঙ্গলি সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টগুলো কি হচ্ছে, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার নিচু ক্লাস থেকে মানে সমস্ত ছাত্রছাত্রীর আছে, ঠিক আছে। এই যেমন ধরো ইংলিশ আছে, বিজ্ঞান আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। এই সাবজেক্টগুলো কি একদম নিচু ক্লাস থেকে শুরু, অর্থাৎ একদম নিচু স্তর থেকে শুরু। তাহলে এই সব সাবজেক্টে তো টিচার বেশি লাগবে, তাহলে ভ্যাকান্সি এই সব সাবজেক্টগুলোতে বেশি হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার চান্সটা বেশি, অর্থাৎ তুমি তাড়াতাড়ি একটা কাজ জোগাড় করতে পারবে, অর্থাৎ চাকরি জোগাড় করতে পারবে। তবে এখানেও বলে রাখি যে চিন্তাভাবনা কিন্তু সবার সেম। তুমি যেমন ভাবছো যে এই সাবজেক্টগুলো একদম নিচু স্তর থেকে আছে, অন্যরাও ভাবছে এই সাবজেক্টগুলো নিচু স্তর থেকে আছে, তাহলে তারাও কি করছে, তারাও কিন্তু এই সাবজেক্টগুলোতে, অর্থাৎ যে সাবজেক্টগুলো একদম নিচু ক্লাস থেকে আছে, ভ্যাকান্সি বেশি বলে মনে হচ্ছে, সেই সাবজেক্ট নিয়েই সবাই পড়াশোনা করতে চাইছে বা পড়াশোনা করছে। ভালো না লাগলেও সেই সব সাবজেক্টে আজ অ্যাডমিশান নিয়ে নিচ্ছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে তোমার হয়তো দর্শন সাবজেক্টটা অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটা পড়তে ভালো লাগে, তুমি ফিলোসফি সাবজেক্টটা নিচ্ছ না, কারণ কি ফিলোসফি সাবজেক্টটা 11-12 থেকে পড়ানো যায় স্কুলে এবং সেখানে ভ্যাকান্সি কিন্তু কম। তোমার ইতিহাস পড়তে ভালো লাগে না, তুমি জোর করে ইতিহাস সাবজেক্ট নিলে। তোমাকে এখানেই বলছি আমি যে এটা করার দরকার নেই। আমার অন্য কোনো সাবজেক্টের চাহিদা থাকতে পারে, তবে অনার্স নেওয়ার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগছে সেই সাবজেক্টটায় অনার্স নাও। আর এইচএসে ধরো তোমার এরকম একটা কনফিউশন তোমাদের মধ্যে আসতে পারে যে এইচএসে 4টে সাবজেক্টে তুমি 4টে সাবজেক্ট ধরো বেশি নম্বর পেয়েছো, সেই 4টে সাবজেক্টেই তুমি 90-এর বেশি নম্বর পেয়েছো। ভালো করে কথাগুলো শোনো, যে 4টে সাবজেক্টে ধরো বেশি নম্বর পেয়েছো, আর সেই সাবজেক্টেই 90-এর বেশি পেয়েছো 4টে সাবজেক্টেই, আর 4টে সাবজেক্টে ধরে নাও তুমি সেম নাম্বার পেয়েছো, তাহলে তুমি সেখানেও স্থির করতে পারছো না যে আমি কোন সাবজেক্টে অনার্স নেবো, এই 4টে সাবজেক্টেই তো সমান নাম্বার পেয়েছি, মানে এই 4টে সাবজেক্টে আমি সমান দক্ষ, কোন সাবজেক্টে অনার্স নেবো। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে দেখতে হবে যে কোন সাবজেক্টটা তুমি ভালো করে পড়তে পারবে, পরবর্তীকালে ভালো করে পড়তে পারবে এবং তুমি বিরক্ত হবে না পড়লে, বা তোমার কোনো অনীহা আসবে না পড়ার মধ্যে, সেই সাবজেক্ট অনার্স নেবে। দেখছো সেখানেও দেখছো যে আমি এই যে 4টে সাবজেক্টে বেশি নম্বর পেয়েছি, সেখানে দেখছি আমার 2টো সাবজেক্ট আছে, এই 2টো সাবজেক্টে আবার আমি যদি পড়ি, 2টো সাবজেক্টে কোনোটাই আমার মধ্যে অনীহা আসবে না, আমি বিরক্ত হব না, আমি ভালোভাবে মন দিয়ে 2টো সাবজেক্টে পড়াশোনা করতে পারবো। সেক্ষেত্রে 2টো সাবজেক্টে তো আর অনার্স নেওয়া যায় না, সেক্ষেত্রে কি দেখবে যে এই 2টো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের চাহিদা বেশি, সেই সাবজেক্টে অনার্স নাও। আর অনার্স নেওয়ার আগে অনার্সের সিলেবাসটা একটু দেখে নেবে। তোমরা গুগলে যাবে, তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ধরো অ্যাডমিশান নিচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক, বর্ধমান ইউনিভার্সিটি হোক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হোক, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি হোক, বিদ্যাসাগর হোক, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি অ্যাডমিশান নাও। সেক্ষেত্রে গুগলে সার্চ করবে অনার্সের সিলেবাস, তোমরা একটু দেখে নেবে যে অনার্সের সিলেবাস কী আছে। কারোর ইতিহাস এবং ধরো ভূগোলের মধ্যে অনার্স নেওয়ার জন্য একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কোন সাবজেক্টে আমি অনার্স নেবো। তুমি 2টো সিলেবাস দেখে নাও যে তুমি কোন সাবজেক্ট ভালোভাবে পড়তে পারবে, যে সিলেবাস আছে, তাহলে সেই সাবজেক্টে তুমি অনার্স নাও। আশা করি তোমাদের মধ্যে যে একটা কনফিউশন সেটা কিন্তু দূর হয়েছে, যে কোন সাবজেক্টে অনার্স নেবো এবার তোমরা বুঝতে পারছো। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কাদের সাধারণ পাস কোর্সে পড়া উচিত, অনার্স নেওয়া একেবারেই উচিত নয়। তোমরা শুনে নাও, তোমাদের বলে রাখি, দেখো এখন বেশিরভাগ ইউনিভার্সিটি কি করছে, যে পাস কোর্সের যে গ্র্যাজুয়েশন যে সিস্টেমটা সেটা তুলে দিয়ে অনার্সের যে সিস্টেম সেটাই রাখছে, অর্থাৎ 4 বছর গ্র্যাজুয়েশন করাচ্ছে। তবে সেখানে কি হচ্ছে, 3 বছর পরে তুমি এক্সিট নিয়ে নিতে পারো, অর্থাৎ 3 বছর পরে তুমি কলেজ ছেড়ে দিতে পারো, সেক্ষেত্রে তুমি পাস কোর্সের সার্টিফিকেট পাবে। তবে বলে রাখি যে তোমরা যারা পাস কোর্সে পড়বে ভাবছো, তোমরা কারা পাস কোর্সে পড়বে একটু ভালো করে শোনো, যে তোমরা ভাবছো মোটামুটি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, আমি অন্য কিছু পরীক্ষার জন্য তার জন্য আমি খাটবো, প্রিপেয়ার হবো এখন থেকে। অর্থাৎ ধরো এসএসসি মানে আমি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না, স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ যে কেন্দ্রের যে এসএসসি পরীক্ষাগুলো হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই যে সব এসএসসি পরীক্ষাগুলো হয়, বা গ্রুপ সি, গ্রুপ ডি, বা আমাদের রাজ্যের পিএসসির যেসব পরীক্ষাগুলো পরিচালনা করে, বা কেউ ব্যাংকিং নিয়ে পড়তে পারো, ব্যাংকিংয়ের বিভিন্ন পরীক্ষা হয়, বা রেলওয়ের বিভিন্ন পরীক্ষা হয়, বা আর্মির জন্য পরীক্ষা হয়, পুলিশের জন্য পরীক্ষা হয়, এই সব পরীক্ষা নিয়ে পড়বে ভাবছো যে আমার এই চাকরি করতে হবে, আমার তাড়াতাড়ি একটা কাজ জোগাড় করতে হবে, আমার কাছে বেশি টাইম নেই, মানে কি আমি
বেশি দিন বেকার থাকতে চাই না, অর্থাৎ আমার অর্থনৈতিক একটা প্রয়োজন আছে, আমার অর্থনৈতিক সাপোর্টটা কমে আসছে, আমাকে অর্থনৈতিক সাপোর্টটা করার মতো আর কেউ নেই পেছন থেকে বেশি দিন, আমি ধরো 3 বছর আর কষ্টসৃষ্ট করে চালাতে পারবো, 3 বছর কষ্টসৃষ্ট করে পড়তে পারবো, কাজ করব, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করব, এই রকম যাদের মনোভাব আছে, বা বেশি পড়াশোনা করতে পারবো না, আমি বেশি মনে রাখতে পারি না, মোটামুটি গ্র্যাজুয়েশনটা পাস করব, বিভিন্ন তাহলে বিষয়গুলো কাজ করছে এখানে, যে আমার চাকরি করব, অন্য চাকরি করব, তার জন্য পড়াশোনা করতে হবে, তার জন্য তুমি এখানে কম টাইম দিতে পারবে এই কলেজে, সেক্ষেত্রে তুমি পাস কোর্সে পড়তে পারো, বা তুমি অন্য একটা কোনো কাজ করো, কাজ করতে করতে পড়াশোনা করবে ভাবছো, সেক্ষেত্রে তোমাকে অনার্সে যাওয়া উচিত নয়, অনার্স নেওয়া উচিত নয়। তারপর ধরো তুমি ভাবছো যে আমি মোটামুটিভাবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, আমি তো ভালো পড়তে পারি না বা আমার পড়া অত ভালোও লাগে না, কিন্তু আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলে তোমাদের বলবো তোমরা পাস কোর্সে অ্যাডমিশান নাও, তোমাকে অনার্সের দিকে যাওয়ার দরকার নেই। এমনি এখন কলেজে সাবজেক্টের সংখ্যা অনেক বেশি, সিসিএফ যে সিলেবাস সেখানে সাবজেক্টের সংখ্যা অনেক বেশি, আরও অনার্স নাও আর পাস কোর্সে পড়ো, সেখানে আরও বিভিন্ন সাবজেক্ট তোমাদের পড়তে হবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। তাই বলে দিলাম তোমরা কারা অনার্স নিয়ে পড়বে, কারা পাস কোর্সে পড়বে। এবারে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছ যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন হবে, বা তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে বা কেন্দ্রীয় প্রক্রিয়ায় ভর্তি হবে। দেখো এই কেন্দ্রীয় প্রক্রিয়াটা কি, দেখো আমাদের পশ্চিমবঙ্গে অনেক ইউনিভার্সিটি আছে, কেন্দ্রীয় প্রক্রিয়া মানে ধরো এখানে আমি দেখো, এখানে আমি খাতায় আমি একটা ডায়াগ্রাম তৈরি করছি, দেখো এখানে ইউ লিখেছি আমি, দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু টাইম দাও, ABC, দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটায় দেখো, ধরো একটা কেন্দ্রীয় একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এখানে একটা ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের আগে ইউনিভার্সিটি চয়েস করতে দেওয়া হবে, তুমি ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটিতে ভর্তি হবে না বি ইউনিভার্সিটি না সি ইউনিভার্সিটি, ধরো একটা ক্যালকাটা আছে, একটা কল্যাণী আছে, একটা বর্ধমান আছে, তুমি কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাও সেই ইউনিভার্সিটি চয়েস করবে। চয়েস করার পরে ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি চয়েস করে নিয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটি চয়েস করার পরে তোমার যা নাম্বার আছে সেই নম্বর অনুযায়ী, অর্থাৎ ধরো কোনো মানে একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ চাইছে যে 60% অ্যাডমিশান করাবে, কেউ চাইছে 80%, না হলে অ্যাডমিশান করাবে না, তাহলে তোমার যা নাম্বার আছে সেই নম্বর অনুযায়ী তোমার সামনে একটা কলেজের লিস্ট চলে আসবে। এবার তুমি নিয়ারেস্ট যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সিলেক্ট করে দেবে, তোমার ফর্ম ফিল আপের পরে তোমার সেই নিয়ারেস্ট যে কলেজগুলো আছে, যে কলেজে তুমি যে পড়াশোনা করতে পারবে, এমন তো নয় যে বহু দূরে কোনো একটা কলেজে তুমি ফর্ম ফিল আপ করে নিলে সেখানে তুমি আদৌ যেতে পারবে না, তেমন তো করবে না, তোমার নিয়ারেস্ট কলেজে তুমি ফর্ম ফিল আপটা করলে, ঠিক আছে। এক্ষেত্রে সুবিধা আছে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে যদি ভর্তি প্রক্রিয়া আদৌ শুরু হয়, এটা কিন্তু এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি সরকারি, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু এখনও অফিসিয়াল কোনো নোটিশ নেই যে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়া শুরু হবে। এগুলো মানে অনেক দিন ধরে চলছে এসব কথাবার্তা, আর এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, তোমরা সঙ্গে থাকো আর তোমরা ঠিক টাইম মতো জেনে যাবে। একটু ধারণা রাখো যে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া কী আছে, তোমাকে একটা ওয়েবসাইট হবে, পশ্চিমবঙ্গের একটাই ওয়েবসাইটে কলেজের ভর্তি প্রক্রিয়া হবে, সেখানে ঝামেলা কম, ঠিক আছে, বিভিন্ন কলেজে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ওয়েবসাইটে তুমি যাবে, সেখান থেকে তোমাকে ইউনিভার্সিটি চয়েস করার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। সেখানে তুমি ইউনিভার্সিটি চয়েস করে নিলে, চয়েস করার পরে তোমার যে নাম্বার সেই নম্বর অনুযায়ী তোমার সামনে কলেজের লিস্ট চলে আসবে, তুমি নিয়ারেস্ট কলেজগুলো দেখবে, তোমার কাছে যে কলেজগুলো আছে সেই কাছের কলেজগুলো দেখবে, সেখানে তুমি ফর্ম ফিল আপ করলে, সেখানে তোমার যে সাবজেক্টে তুমি জেনারেল বা অনার্সে তুমি ভর্তি হতে চাও সেখানে ফর্ম ফিল আপ করলে, তারপরে মেরিট লিস্ট আসবে, এইভাবে তুমি অ্যাডমিশান হতে পারবে। এর জটিল প্রক্রিয়া নয়, কোনো কিছু নিয়ে এইসব ভয় পাওয়ার দরকার নেই, আর এইসব নিয়ে এখন চিন্তাভাবনা দরকার নেই। কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এখনও কোনো কলেজেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। আর আমি যেটা দেখলাম মেদিনীপুর কলেজে, তোমরা যদি ওয়েবসাইটে যাও দেখবে এখনও পর্যন্ত যেটা দিয়েছে মেদিনীপুর কলেজ 12 তারিখ থেকে, মেদিনীপুর কলেজ 12 তারিখ থেকে মানে মোটামুটি ওরা ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে, তেমনই একটা নোটিশ আছে, সেখানে লেখা আছে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যে কী বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর অন্যদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।